দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দূর আলাপ। স্বাগত জানাচ্ছি, আমি শারমিন চৌধুরী। লেবাননে হাজার হাজার মানুষের প্রাণহানি ও ব্যাপক মানুষকে বাস্তুচ্যুত করা যুদ্ধের ইতি টানার উদ্দেশ্যে 14 মাস পর গত বুধবার থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। বলা হচ্ছে, লেবাননের যুদ্ধবিরতি চুক্তিটি এক বিরল কূটনৈতিক অর্জন, যে কারণে চুক্তিটিকে ইরান, তুরস্ক, জাতিসংঘ সহ অনেকেই স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে 60 দিন সময় পাবে ইসরায়েলি বাহিনী। এ সময় কোনো পক্ষই একে অপরের উপর হামলা চালাতে পারবে না বলেও চুক্তিতে উল্লেখ থাকলেও একদিন পরই বৃহস্পতিবার লেবাননের 6টি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এর ব্যাখ্যায় দেশটি বলেছে, হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করেছে। ইসরায়েলের দাবি, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি দেখতে পেয়েছে তারা। অপরদিকে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে হিজবুল্লাহ। হেজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘন সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমি আইডিএফকে নির্দেশনা দিচ্ছি চুক্তির বড় ধরনের লঙ্ঘন হলে কঠোরভাবে জবাব দিতে। ভবিষ্যতে আর ছোট পরিসরে অভিযান নয়, হবে বড় আক্রমণ। অন্যদিকে ইসরায়েল তার আরেক শত্রু গাজার ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে। সেখানে বৃহস্পতিবারও 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 48 জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 44,330 জনে এবং মোট আহত হয়েছেন 1,04,933 জন। এমন প্রেক্ষাপটে লেবাননের পর গাজায়ও হামাসের সাথে যুদ্ধবিরতি দেখতে চাইছে বিশ্ব। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননে যুদ্ধবিরতি সম্ভব হলে গাজায় কেন নয়, এ প্রশ্ন উঠেছে। এমন আবহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে নতুন করে প্রচেষ্টা চালানো হবে। লেবাননের ধারাবাহিকতায় গাজায়ও কি যুদ্ধবিরতি সম্ভব? এছাড়া ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতির পরও দুই দেশের উত্তেজনা থামছে না কেন? এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ কেমন? এসব নিয়ে আলোচনায় আজ দূর আলাপে বাংলাদেশ থেকে আমার সাথে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, ইরান থেকে যুক্ত আছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ এবং যুক্তরাষ্ট্র থেকে আছেন আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দূর আলাপে। শুরুতেই বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রত্যাশিত ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চুক্তি, যেটি হলো এবং কার্যকর হলো, কিন্তু আমি জনাব মুন্সি ফয়েজ আহমেদ আপনার কাছ থেকে সবার কাছে একটু বিশ্লেষণ আসলে এই বিষয়ে জানতে চাইবো। যে দেখলাম একদিন পরে, যেটা বলছিলাম আমি, যে ইসরায়েল লেবাননের 6টি জায়গায় হামলা চালিয়ে বসলো এবং ইসরায়েল বলছে এটির জন্য লেবাননে হিজবুল্লাহ দায়ী, সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি দেখা গেছে, পাল্টাপাল্টি একটা দোষারোপ যুদ্ধবিরতি লঙ্ঘনের। আসলে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলো কিনা জনাব মুন্সি ফয়েজ আহমেদ, এর দায় কার বলে মনে করেন? একটু শুনি আপনার কাছ থেকে জনাব মুন্সি ফয়েজ আহমেদ। আমি তো বারবার দেখছি যে যুদ্ধবিরতির কথা বলেও বারবার ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করা হয় এবং তারা মানুষ মারলে কোনো দোষ নেই, অন্য কেউ যদি তার উত্তর দেয় তখন সেটা দোষের হয়ে যায়। এটা প্রথম থেকে আমরা দেখে আসছি। এই যে এবার যে গাজায় যুদ্ধ শুরু হয়েছে গত বছর অক্টোবর থেকে, সেই যুদ্ধে তো তার আগের 60 বছর ধরে এই ফিলিস্তিনিদের মারছে, গাজার লোকজনকে মারছে ইসরায়েল, তাতে কোনো দোষ নেই তার। কিন্তু যখন এরা হঠাৎ একদিন অনেক দিন পর, এই 60 বছরের মধ্যে হঠাৎ করে একদিন তাদেরকে উত্তর দেবার তাদের পক্ষে সম্ভব হলো কিছুটা, বাস শেষ হয়ে গেলে যুদ্ধ শুরু করলো এরা। কিন্তু যুদ্ধ যে চলছে সেটা ভুলে যায় সবাই। এবং যাদের ইসরায়েল যাদের মদদে যুদ্ধটি করে তাদের কারণে এগুলো চলে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। তারা কখনোই ইসরায়েল যা চায় তার বিরুদ্ধে যায় না। ইসরায়েলকে তারা যদি সত্যিকার অর্থে চেপে ধরে তাহলে কিন্তু যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু তারা সেটা করে না। এইবারে এখন যুদ্ধবিরতি কেন হলো সেটার বড় কারণ আমি মনে করছি, ইসরায়েল খুব সমস্যায় ছিল। সে চারিদিকে তার সৈন্য সামন্ত ছড়িয়ে পড়ছিল এবং তারা সেই জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছিল। সেই জন্য তারা শুধুমাত্র ফিলিস্তিনের মানুষকে মারবে এখন সেই চিন্তা করে তারা লেবাননে যুদ্ধবিরতি করে তারা গাজা এবং ওয়েস্ট ব্যাংকে কনসেন্ট্রেট করবে তাদের এই মারণযজ্ঞ, সেটাই তারা ঠিক করেছে এবং সেই কারণে তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তারপরেও কিন্তু তারা সেই যুদ্ধবিরতি নিজেরাও মানছে না।
তারা সেই যুদ্ধবিরতি বারবার ভাঙছে, মানুষ মারছে লেবাননেও, আর তার ফলে হেজবুল্লাহ তো উত্তর দিতে হবে, কিন্তু দোষ সবসময় পড়বে উল্টো পক্ষে। যতবারই ইসরায়েল যুদ্ধ বিরতি ভঙ্গ করুক সেটা কেউ দেখবে না, কিন্তু যদি অন্য পক্ষ হেজবুল্লাহর পক্ষ থেকে যদি একটি গুলি চলে বা একটি কিছু আক্রমণ হয়, তো সেটা বড় দোষের কারণ হয়ে যায়। অথচ এই যে মানবিকতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, তারা কিন্তু এখানে মানুষ দেখে না তারা। জি, জনাব মুন্সি ফয়েজ আহমেদ, ধন্যবাদ আপনাকে। গাজী আব্দুর রশিদ, আপনার কাছ থেকেও একটু শুনতে চাই। ইরান এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে। এখন যুদ্ধবিরতি চুক্তি আসলে কোন পর্যায়ে, মানে কি মনে হয় এইটি তো একটা লঙ্ঘন হলোই যুদ্ধবিরতি চুক্তির। এরপরে কি এই যুদ্ধবিরতি চুক্তিটা কি যথাযথভাবে কার্যকর হবে, নাকি এরকম লঙ্ঘন বা এর ব্যত্যয় ঘটতে থাকবে? আসলে কি বার্তা, নেতানিয়াহুর কথায় কি বার্তা পাচ্ছেন, এবং সার্বিক পরিস্থিতি থেকে কি মনে হচ্ছে যুদ্ধবিরতির এই কার্যকারিতা কতটুকু? শারমিনা, আপনাকে ধন্যবাদ এবং বিবিসিকে ধন্যবাদ। বিশ্বে যারা আমাদের সঙ্গে আছেন, এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি হয়েছে ইসরায়েলের, এই যুদ্ধবিরতিকে ইরান স্বাগত জানিয়েছে। ইরান সহ আরো অনেক দেশ স্বাগত জানিয়েছে। স্বাগত জানানোই স্বাভাবিক, কারণ যুদ্ধ কখনোই শান্তি আনে না। যুদ্ধ হত্যাযোগ্য, রক্ত ঝরায়। যদি একদিনের জন্যও যুদ্ধবিরতি কার্যকর হয় সেটিও ভালো, মানুষের জন্য, মানবতার জন্য। তবে প্রশ্ন যেটি, ইসরায়েল হিজবুল্লাহর এই যুদ্ধবিরতি সেটি মধ্যপ্রাচ্যে কতটা শান্তির সুবাতাস বইয়ে দেবে? এই যুদ্ধবিরতি আসলে একটি বস্তু, একটি প্রশ্ন। এই যুদ্ধবিরতি ভঙ্গুর একটি যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতি সাময়িক একটা স্বস্তি হয়তো আনবে, কিন্তু প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি এবং স্বস্তি ফিরিয়ে আনার জন্য এই যুদ্ধবিরতি আসলে কার্যকর হবে পুরোপুরি, সেটি আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। এবং যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েল করছে, লঙ্ঘন করার স্বভাব তাদের আগে থেকেই ছিল, সর্বতই এখনো সেটি আছে, দোষ চাপাচ্ছে, এ কথা ঠিক। এখন প্রশ্ন হচ্ছে, লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি হয়েছে, লেবাননের সঙ্গে যুদ্ধের কারণটা কি? সেটি তো আসলে গাজা পরিস্থিতি, ফিলিস্তিন পরিস্থিতি। গাজাকে সমর্থন জানিয়েছে হিজবুল্লাহ, এটি তো তাদের দোষ, সে কারণেই যুদ্ধ। আর সে কারণে এই লেবাননের দক্ষিণাঞ্চল এবং ইসরায়েলের উত্তরাঞ্চল, যে দুটি এখন আমরা সংঘাতপূর্ণ অঞ্চল বলে জানি, তো সেই হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি হয়েছে। অন্যদিকে গাজার উপরে কিন্তু আগ্রাসন এবং হত্যাযোগ্য এখনো হামলা আরো বেশি বেড়েছে। ফলে এটাকে তো আমরা মনে করতে পারি না এটা শান্তির কোনো একটা বার্তা নিয়ে আসে, ক্ষণিকের জন্য, সাময়িক একটা ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কেন যুদ্ধবিরতি করলো? ইসরায়েল এমনিতেই কি যুদ্ধবিরতি করে? কখনো করেছে? এর আগেও কিন্তু লেবাননের সাথে ইতিহাস আপনারা দেখলে বুঝতে পারবেন, সেখানে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি করেছিল যখন তাদের পরাজয়ের সম্ভাবনা একেবারে সমূহ হয়ে উঠেছিল, তখনই তারা যুদ্ধবিরতি করেছে। এবারও ঠিক তাই। ফিলিস্তিনের সাথে যুদ্ধ বন্ধ তারা করবে না, কারণ এখানে তারা একটা এথনিক ক্লিনচিং করতে চায়, পোড়া মাটি নীতি তাদের রয়েছে। ফিলিস্তিনকে পুরোপুরি জাতিগতভাবে ধ্বংস করতে চায়, মধ্যপ্রাচ্যের মানচিত্র ধ্বংস করতে চায়, এটি হচ্ছে ইসরায়েলের লক্ষ্য। এবং তার পেছনে রয়েছে তাদের মিত্ররা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা। পশ্চিমারা আসলে মানবিকতার জন্য কাজ করছে সেটি কোনোভাবেই মনে হয় না। এই যুদ্ধবিরতি আমার কাছে মনে হয় যে একেবারে যখন দেয়ালে পিঠ থেকে গেছে, যখন নেতানিয়াহু দেখলো যে তার অর্থনীতিকে কোনোভাবেই বাঁচানো যাচ্ছে না, এবং তার যে কারণে যুদ্ধটা সে করছিল সেটি হচ্ছে তার ক্ষমতা টিকিয়ে রাখা, সেটা হচ্ছে বড় কারণ ছিল। তো সেই ক্ষমতা টিকিয়ে রাখার জায়গায় এখন ভঙ্গুর হয়ে গেছে, সেও যে টিকতে পারবে সেটি মনে হয় না। আর এ অঞ্চলে যে মানবতার যে বড় একটা ক্ষতি হচ্ছে, ধ্বংস করছে, আগ্রাসন চালাচ্ছে, সেটি কিন্তু সুস্পষ্ট। নেতানিয়াহু সেই জায়গা থেকে কখনো ফিরে আসতে পারে না। নেতানিয়াহুর কি ক্ষতি হয়েছে, তার ইসরায়েলের কি ক্ষতি হয়েছে? এই 2 মাসের যুদ্ধে, আমরা 2 মাসের না 14 মাসের যুদ্ধে প্রায় 4000-এর মতো বেসামরিক মানুষ লেবাননে নিহত হয়েছে, শিশু, নারী সহ। আমরা দেখি 14 মাসের যুদ্ধে দেখেছি ফিলিস্তিনে প্রায় 50,000-এর মতো, 44,000, 45,000 নিরীহ নারী শিশু সহ হত্যা হয়েছে। এই হত্যার দায় কে নেবে?
নেতানিয়াহুকে নিতে হবে না, পশ্চিমাদের নিতে হবে না, মার্কিন যুক্তরাষ্ট্রকে নিতে হবে না। এখন দেখার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন একটা পরিবর্তন আসবে। ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসছেন, ওভালে আর হয়তো মাস মধ্যে তিনি ক্ষমতায় আসবেন, তখন কি অবস্থা দাঁড়ায়। তবে ইরান কিন্তু সুস্পষ্টভাবে বলেছে এই যুদ্ধ বিরতির অর্থ এই নয় যে হামলা করেছিল ইরানে ইসরায়েল কল্পনার বাইরে জবাব দেয় বাকেরই সম্প্রতি ঘোষণা করে নাকি। জি জি, গাজী আব্দুর রশিদ, মানে ইরান আসলে কেমন হামলা চালাবে সেটি একটু শুনবো আপনার কাছে পরের অংশে। এবং এই নেতানিয়াহু কিন্তু বলছে যে লেবাননের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিন থেকে ইরানের দিকে মনোযোগ দেবে ইসরায়েল। এই বিষয়টি একটু শুনবো যে মনোযোগ দেওয়ার এই বিষয়টি আসলে কি বার্তা ইরান নিচ্ছে। আমি জনাব ডক্টর সাইদ ইফতেখার আপনার কাছ থেকেও একটু এই কয়েকটি বিষয় শুনতে চাই যে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যতায় এই যুদ্ধবিরতি চুক্তিটি হলো, এখন যে একটা চুক্তির লঙ্ঘন বা ইসরায়েল হামলা চালালো, এটি আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়টি কিভাবে দেখা হচ্ছে, কোনো প্রতিক্রিয়া আছে কিনা, এবং এইটার পরিণতি বা কার্যকারিতার সামনে কেমন এই যুদ্ধবিরতির? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন। যে আপনি নিশ্চয়ই জানেন যে যুদ্ধবিরতি কিন্তু আনুষ্ঠানিকভাবে মাত্র 60 দিনে, মানে 2 মাসের জন্য যুদ্ধবিরতি করা হয়েছে, এবং আশা করা হচ্ছে যে 2 মাসের যুদ্ধবিরতিতে এটা একটি স্থায়ী রূপ নেবে। কিন্তু প্রশ্নে আপনি বলেছেন যে ইতিমধ্যে কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, আক্রমণ করেছে। যুদ্ধবিরতির একটা শর্ত হচ্ছে যে লেবাননের অভ্যন্তরে ইসরায়েলের যে সৈন্যবাহিনী রয়েছে কিছুটা সীমান্ত ক্রস করে কিছুটা ভিতরে আপনার দক্ষিণ লেবাননে, সেখান থেকে ইসরায়েলকে ফিরে আসতে হবে খুব সম্ভবত 60 দিনের মধ্যেই। এবং হেজবুল্লাহ যে বাহিনী, তারা আপনার দক্ষিণ লেবানন থেকে আপনার 40 কিলোমিটার, যে লাইটানি যে নদীটা আছে সেখান থেকে 40 কিলোমিটার পিছনে চলে যেতে হবে। তবে যে প্রশ্নটি দাঁড়িয়েছে যে এই যুদ্ধ বিরতিটা আসলে কতটুকু কার্যকর হবে, সেটা একটি স্থায়ী রূপ নেবে কেনা। এখন যুদ্ধবিরতি যেটা হয়েছে সেটা হচ্ছে আসলে আপনার যে মূল সংকটগুলো মধ্যপ্রাচ্যে, বিশেষত লেবানন, ইসরায়েল এবং ফিলিস্তিনকে ঘিরে, সে সংকটগুলো কিন্তু রয়ে গেছে। সুতরাং সে সংকটগুলো যতক্ষণ না সমাধান হচ্ছে, সুতরাং এই যুদ্ধবিরতি সেটি কার্যকর হবে বলে অনেকেই সেটা মনে করেন না। আমারও সেটা মনে হয় না যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে, কারণ এই সংকট, যে যুদ্ধটা, যে ইসরায়েলের সাথে যে হেজবুল্লাহর যে যুদ্ধটা, সেটা কিন্তু মূল সূত্রপাতটা হয়েছিল যে গাজাতে আপনার যেটা ইসরায়েল যে ব্যাপক হামলা চালায়, তখন গাজায় অবস্থিত যে ফিলিস্তিন, বিশেষত হামাসের সমর্থনে হেজবুল্লাহ যখন এগিয়ে আসে, এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তীতে একটা ইসরায়েল একটা ব্যাপক হামলার আপনার শুরু করে আপনার লেবাননের ভিতরে আর কি। এবং তার লক্ষ্য থাকে ইসরায়েলের, যে মূল লক্ষ্যটা তখন তারা সেট করেছিল, যেটা তারা অর্জন করতে পারেনি। তারা সেট করেছিল যে হেজবুল্লাহকে টোটালি এলিমিনেট করে দেবে। তারা মনে করেছিল যে ইসরায়েলের আজকে যে সামরিক শক্তি, সে শক্তি বলে তারা হামাসকে টোটালি এলিমিনেট, হেজবুল্লাহকে টোটালি এলিমিনেট করতে পারবে। এবং তারা হেজবুল্লাহ যথেষ্ট ক্ষতিও করেছে, এটি হচ্ছে বাস্তবতা। হাসান নাসরাল্লাহ হেজবুল্লাহ প্রধানকে হত্যা করা হয়েছে, আর অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হেজবুল্লাহ এবং সামরিক ব্যক্তিত্ব হেজবুল্লাহ, তাদেরকে তারা হত্যা করেছে। কিন্তু তারপরও যে ইসরায়েলের যে মূল গোলটা, অর্থাৎ হেজবুল্লাহকে আপনার নিশ্চিহ্ন করে দেওয়া, সে গোলে তারা ধারে পাশেও যেতে পারেনি। সুতরাং ইসরায়েলের কিন্তু মাথায় এই বিষয়টা রয়েছে যে কহেজবুল্লাহর উপস্থিতি ইসরায়েলের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সুতরাং হেজবুল্লাহকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নিষ্ক্রিয় করাটা হচ্ছে ইসরায়েলের মিলিটারির যে পলিসি বা মিলিটারি রিলেটেড যে ফরেন পলিসি, তার অন্যতম গোল। সেটা কিন্তু ইসরায়েল এখন অ্যাচিভ করতে পারেনি। সুতরাং সেই গোলটা যতক্ষণ অ্যাচিভ করতে না পারলে, তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে আজকে সিজ ফায়ারে সে কেন গেল। সিজ ফায়ারটা হচ্ছে একটা কৌশলগত অবস্থান, কারণ তাকে আজকে মাল্টিপল ফ্রন্টে লড়াইটা করতে হচ্ছে। এবং এই সিজ ফায়ারটা দিয়ে প্রথমে সে যেটা মনে করেছিল সামরিকভাবে সে যতটা আপনার একটা গুরুত্বপূর্ণ, যতটা অ্যাডভান্টেজ অবস্থানে রয়েছে, সেটা দেখা গেল যে বাস্তবিক ক্ষেত্রে এসে হেজবুল্লাহর সাথে কিন্তু সেই রকম অবস্থানে নেই। তাই তারা একটা কৌশলগত কারণে বিরতি নিয়েছে। এই বিরতির মাঝখানে তারা চেষ্টা করবে যে গাজাতে যেটা রয়েছে, যে হামাসকে আরো পর্যদস্ত করা, এবং সেখানে যে গণহত্যা চলছে সেটাকে আরো বিস্তৃত করে গাজার উপর তারা তাদের নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করা, যদি তারা অর্জন করতে পারে। সেটা অর্জন করা মাত্রই কিন্তু তারা আবার
তারা যদি মনে করে যে গাজা তারা মোটামুটি রকম সফল হয়ে এসছে, আবার কিন্তু তারা আপনার লেবাননে ক্ষেত্রে অগ্রসর হবে। সুতরাং এই যে সিজ ফায়ারটা, অনেকেই মনে করছে এটা শেকি, যে কোনো সময় সেই এই যুদ্ধবিরতিটা আবার ভেঙে যেতে পারে। জি, অনেক ধন্যবাদ ডক্টর সাইদ ইফতেখার। আমি জানা মুন্সি ফাইজ আহমেদ, আপনার কাছেও এই বিষয়টি একটু মূল্যায়ন জানতে চাইবো যে কেন যুদ্ধবিরতিতে গেল ইসরায়েল, যেটির কথা ডক্টর সাইদ ইফতেখার বলছিলেন যে এটি একটা কৌশলগত জায়গা। হ্যাঁ, আসলে তো আমরা ইসরায়েলকে এর আগে অতীতে বহুবার যুদ্ধবিরতির জন্য অনেক রকম তৎপরতা চালাইতে, মানে ইসরায়েল যেন যুদ্ধবিরতিতে যায় এরকম অনেক তৎপরতা দেখেছি। একদম জাতিসংঘের তত্ত্বাবধানে যুদ্ধবিরতির নানান প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু আসলে ঠিক যায়নি ইসরায়েল। এবারে গেল, আপনার কি মনে হয় এই কৌশলগত বলছেন ডক্টর সাইদ ইফতেখার, আসলে কেন গেল, কেমন পরিস্থিতিতে গেল, এবং এই পরিস্থিতি বা এই বাস্তবতা, এই যুদ্ধবিরতি আসলে কার্যকর বা টেকসই হবে কিনা 60 দিনের একটা যুদ্ধবিরতি? আমি তো শুরুতেই বলেছিলাম যে এটা যুদ্ধবিরতি হচ্ছে একটা, তারা ছড়িয়ে পড়েছিল, তারা বিভিন্ন জায়গায়, তারা সমস্যায় ছিল, যে যা যা অর্জন করতে চাচ্ছিল সেটা হচ্ছিল না, সেই জন্য তারা এখান থেকে এখানে যুদ্ধবিরতি করে গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের যে সরাসরি যে যুদ্ধটা, সেটাকে আরো বেশি বাড়িয়ে তোলার চেষ্টা, সেটা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম। মানে আপনার একটু এটাও প্রশ্নটা যোগ করে দিই, তাহলে কি এখন গাজাবাসীর জন্য এটি দুঃসংবাদ? মানে এই যুদ্ধবিরতি তাদের জন্য কি আরো টেনশনের কারণ, দুশ্চিন্তার কারণ সেটি? তাদের জন্য তো আর ভালো খবর কোনোটাই নাই, তাই না? তাদের তো দুঃসংবাদ ওইদিকে ছড়িয়ে পড়েছিল দেখে ইসরায়েল নিজেরা তাদের অবস্থাটাকে দৃঢ় করতে চায় আবার নতুন করে। তারা যদি সৈন্যবাহিনী ছড়িয়ে পড়ে তাহলে তাদের সামর্থ্যটা কমে যায় বিভিন্ন জায়গায়, সেইখান থেকে তারা আবার একখানে হতে চাচ্ছে, কনসেন্ট্রেট করতে চাচ্ছে গাজা এবং ওয়েস্ট ব্যাংকে। তো সেটার কিন্তু তাছাড়াও তারা তো গাজায় কখনোই ছেড়ে দেয়নি। গাজাতে তো লোকই প্রতিদিনই শুনছি 40-45 জন করে লোক মেরেই যাচ্ছে তারা। সুতরাং গাজার জন্য আগেও কোনো ভালো সংবাদ ছিল না, এইটা বরং তার সাথে এডিশনাল একটা অতিরিক্ত একটা ব্যাপার ছিল যে হেজবুল্লাহর বিরুদ্ধে এবং লেবাননে লোকজনের বিরুদ্ধে যে একটা করছিল, আক্রমণ করছিল, সেটা ছড়িয়ে পড়ছিল যুদ্ধটা। কিন্তু এখন যেটা পরিবর্তনটা হচ্ছে, তারা সেখানে সুবিধা করতে না পেরে এখন পিছিয়ে এসে তারা আবার তাদের পুরনো যে ইয়েটা ছিল গাজা এবং পশ্চিম তীরে, সেখানে তারা যুদ্ধটাকে আরো বেশি কি বলে সংঘবদ্ধ করবে এবং এই যে হামাসকে পুরোপুরি শেষ করে ফেলার যে তাদের অরিজিনাল যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটার উপরে আরো জোর দেবে। কিন্তু সেখানেও যে তারা সফল হবে এমন মনে করার কোনো কারণ নাই। কিন্তু এই সমস্ত কিছুতে যেটা হচ্ছে, বলি হচ্ছে মানুষ, বিশেষ করে গাজার এবং পশ্চিম তীরের ফিলিস্তিনিরা, বিশেষ করে গাজায়। তো এটা তো আর বন্ধ হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত বন্ধ করা সম্ভব না এটা মনে করি না আমি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যদি সত্যি তারা মানবতার কথা যখন বলে, সেই কথাটা যদি তারা মিন করতো, তাহলে তারা যুদ্ধ বন্ধ করতে পারতো। তারা যদি অস্ত্রশস্ত্র না দেয়, তাহলেই কিন্তু ইসরায়েলকে দুবার চিন্তা করতে হবে যুদ্ধ বন্ধ করার। কিন্তু যুদ্ধ বন্ধ না করার আরেকটি কারণ আছে খুব গুরুত্বপূর্ণ, যেটা আগেও আমরা আলোচনা করেছি বিভিন্ন সময়। সেটা হচ্ছে নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতে রাজি নয়, কারণ যুদ্ধ বন্ধ হলেই তার ক্ষমতা আর থাকবে না। আর সে ক্ষমতায় না থাকলে তার বিরুদ্ধে যেসব মামলাগুলো আছে তার দেশের ভিতরে, সেই মামলাগুলো আবার চালু হয়ে যাবে এবং সে খুব কঠিন বিপদে পড়বে। সেই জন্য তার ব্যক্তিগত স্বার্থে সে এই যুদ্ধবিরতি চায় না। সুতরাং একখানে যুদ্ধবিরতি হলেও গাজা এবং ফিলিস্তিনের যুদ্ধ চলতেই থাকবে এবং সে যতক্ষণ এই যুদ্ধাবস্থাটা থাকবে ততক্ষণ তার সরকার পতনের সম্ভাবনাটা কম, এবং সেই জন্য সে এটা জিয়ে রাখবে। কিন্তু আমরা সবাই জানি যে কি বলে, ইসরায়েলের ভিতরেও কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে এবং এই যুদ্ধের বিরুদ্ধে বড় রকমের জনমত সৃষ্টি হয়েছে। আমরা হয়তো শেষ পর্যন্ত যুদ্ধবিরতির প্রশ্ন আসতে পারে ওই জনমতের চাপে। জি, আমি একটা বিরতিতে যাব। আমি জনাব গাজী আব্দুর রশিদ, আপনার কাছে ওই প্রশ্নটা একটু রেখে যাই যে গাজাবাসীর জন্য কেমন বার্তা আপনি দেখতে পাচ্ছেন এই যুদ্ধবিরতি, এবং যেটি আগের অংশে প্রশ্ন করছিলাম যে ইরানের দিকে মনোযোগ দেওয়ারও একটা বার্তা দিয়ে রেখেছেন নেতানিয়াহু। এই মনোযোগ দেওয়াটাকে কি মনে হয় বা কিভাবে বিশ্লেষণ আপনারা করবেন, আমি পরের অংশে নিশ্চয়ই শুনবো। বিরতির পর ফিরছি দুরালাপ। ফিরে এলাম দুরালাপে।
যে প্রশ্নটি জনাব গাজী আব্দুর রশিদ বিরতির আগে আপনার কাছে করে গিয়েছিলাম যে গাজাবাসীর জন্য এটি কেমন বার্তা, ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি বা হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতিতে গেল, গাজাবাসীর জন্য কেমন বার্তা, আপনি এটার সাথে সাথে সেই বিষয়টাও ইরানের জন্য আসলে কি বার্তা যখন নেতানিয়াহু বলছেন যে যুদ্ধবিরতির পরই মনোযোগ দেবেন ইরানের দিকে? হ্যাঁ, ধন্যবাদ শারমিন আপনাকে আবারও দ্বিতীয় বারে আমাকে সময় দেওয়ার জন্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতিতে যাওয়ার আগে সে কিন্তু সোমবার পর্যন্ত সে বলেছিল তিনি যে না, তারা কোনো যুদ্ধবিরতি করবে না। মঙ্গলবারেই তার মন্ত্রিসভা যুদ্ধবিরতিতে আসলো, এই মাত্র একদিনের ব্যবধানে। এই প্রশ্নটি বারবার আসে, কেন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে আসলেন? আমি এ প্রসঙ্গে আব্দুল হামিদ আতোয়ার নামে আরব দেশীয় একজন কলামিস্ট, তিনি চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি যুদ্ধবিরতিতে নেতানিয়াহু না আসতেন তাহলে তার অর্থনীতি পুরোপুরি মৃত্যু হতো, তার অর্থনীতির। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল। তার টার্গেট ছিল যে হিজবুল্লাহকে নিঃশেষ করে দেবে। বলেছিলেন হিজবুল্লাহর 80% সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। মিথ্যে একটি তথ্য। আসলে হিজবুল্লাহর অনেক ক্ষতি হয়েছে, এ কথা সত্যি, কিন্তু হিজবুল্লাহকে কি নিঃশেষ করতে পেরেছে, দুর্বল করতে পেরেছে? আমরা দেখেছি যে এক টাইমে 240টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শুধু তাই না, একেবারে সর্বশেষ আমরা সোমবারে দেখলাম যে দ্বিতীয় বৃহত্তম নৌবন্দর আশদোদে, সেখানে হিজবুল্লাহ যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেই ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের দিমোনা যে পরমাণু স্থাপনা সেখানে হামলা চালানো সম্ভব। আমরা দেখেছি নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহ হামলা চালাতে পেরেছে। এগুলো থেকে কি হিজবুল্লাহ খুব সুনিশ্চিত হয়ে গেছে যে নেতানিয়াহু যে হিজবুল্লাহকে তারা নিঃশেষ করতে পারেনি, তার সামরিক সক্ষমতাকে ধ্বংস করতে পারেনি এবং তারা সমূহ আরো বড় ধরনের বিপদের মুখে আছে। এই প্রেক্ষাপটে সে কিন্তু হিজবুল্লাহর সাথে এই যুদ্ধবিরতি, ক্ষণিকের বলি আমরা, অস্থায়ী বলি বা যেটাই বলি না কেন, সেখানে গেছে। এবং সে আরেকটা কারণ দেখিয়েছে যে আমরা উত্তরাঞ্চলের ইসরায়েলি বাসীকে তাদের ঘর বাড়িতে ফিরিয়ে আনতে পারবো, তারা শান্তিপূর্ণভাবে সেখানে ফিরে যেতে পারবে এবং তাদের আর ওই ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে যেতে হবে না। কিন্তু ব্যাপারটা কি তাই? এবং বলেছে আমরা ইরানের যে হুমকি, সেই হুমকি মোকাবেলার দিকে নজর দেব, এই কথাটি বলেছে। ইরান কিন্তু তার পাল্টা হামলা, ইসরায়েল যে হামলাটা চালিয়েছিল সর্বশেষ, তার বিরুদ্ধে ইরান কিন্তু হামলা চালানোর জন্য প্রস্তুত আছে। ইরান বলেছে যে কথা একটু আগে আমি বলছিলাম, চিফ অফ স্টাফ জেনারেল বাকেরি তিনি সুস্পষ্টভাবে বলেছেন এই অতি সম্প্রতি যে ইসরায়েলকে তার কল্পনার বাইরে জবাব দেওয়ার পরিকল্পনা ইরানের রয়েছে। এবং আরেকটা ব্যাপার খেয়াল করুন যে আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি তিনি এই যুদ্ধবিরতি সম্পর্কে বলেছেন যে ইসরায়েলের জন্য কৌশলগতভাবে এটি একটি লজ্জাজনক পরাজয়। আসলেও তাই। এবং হামাসের পক্ষ থেকে কিন্তু একটি কথা বলা হয়েছে, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে মানচিত্র পরিবর্তনের যে একটা মতিভ্রম ইসরায়েল বা নেতানিয়াহু নিয়েছিল, সেই জায়গায় তাদের সেটা চুরমার হয়ে গেছে। আসলে তাই। তবে গাজাবাসীর জন্য সুখবর আছে বলে মনে করছি না, কারণ ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি বিস্ফোরণ। ইসরায়েলের যতদিন পর্যন্ত ইসরায়েল থাকবে ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি, স্থিতি এবং নিরাপত্তা ফিরে আসবে। মানুষের জীবন, তারা ঘর বাড়ি নিয়ে, সংসার নিয়ে, পরিবার নিয়ে শান্তিতে বসবাস করবে, সেটি আশা করা যায় না। এটি একমাত্র সম্ভব হতো যদি না পশ্চিমারা, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে সহায়তা ইসরায়েলের প্রতি বন্ধ করত। তারা কিন্তু বন্ধ কখনোই করবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কি নীতিতে যাবে এই বিষয়ে আমি কথা বলবো এবং কি নীতিতে আছে সেই বিষয়ে একটু কথা বলবো। কিন্তু আপনি যেটি বলছিলেন ওই সম্পর্কে একটু ছোট্ট করে শুনি। ইরান যে কল্পনাতীত হামলার একটা হুমকি বা হুঁশিয়ারি দিয়ে রেখেছে, আসলে কোনো পরিকল্পনা ইরান করছে, মানে এই বার্তাটা কিভাবে নিচ্ছে, মানে নেওয়া উচিত বা ইন্টারপ্রেট করা উচিত? পরিকল্পনাটা আসলে এটা নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নতুন প্রশাসন সেখানে আসবে, সেখানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবেন জানুয়ারি মাসে।
তাদের উপরই এটা নির্ভর করছে আসলে তিনি কোন নীতিতে যাবেন। এর আগে আপনি জানেন ট্রাম্পের শেষ সময়ে কিন্তু জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছিল, একেবারে শেষ দিকে বাগদাদে হত্যা করা হয়েছিল। এখন আসলে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, তিনি নতুন করে ক্ষমতায় আসার পর ইরানকে নিয়ে তার সিদ্ধান্ত কি হবে, তার যে পরিকল্পনা কি হবে, সেটার উপরেই কিন্তু এখন ইরানের সমস্ত কিছু নির্ভর করছে। যুদ্ধটা কতটা প্রলম্বিত হবে, কতটা মহা হবে, শক্তিশালী হবে, কত হামলাটা কত জোরালো হবে, সেটা নির্ভর করছে আসলে যুক্তরাষ্ট্র কি চাইছে। তবে হ্যাঁ, আজকেই কিন্তু জুমার নামাজের খতিব একটি কথা বলেছেন। তিনি বলেছেন পশ্চিমাদের আচরণে কিন্তু পরিবর্তন আসতে হবে যদি না ইরানের সাথে কোনো চুক্তি বা কোনো সমঝোতা বা কোনো আলোচনায় আসতে চায়। তবে মধ্যপ্রাচ্য ইস্যুতে, বিশেষ করে গাজা ইস্যুতে, ফিলিস্তিন ইস্যুতে, মধ্যপ্রাচ্যে অশান্ত করার ইস্যুতে তারা কোনোভাবেই পিছপা হবে না, ছাড় দেবে না পশ্চিমাদেরকে, সে যে সরকারি আসুক না কেন, যিনি ক্ষমতায় আসুন না কেন। ধন্যবাদ। আমি একটু পশ্চিমা নীতিটাও বুঝতে চাই ডক্টর সাইদ ইফতেখার, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে প্রথমে মানে ট্রাম্প আসবেন এই যুদ্ধবিরতি শেষ হবার আগেই ট্রাম্প আসলে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসীন হবেন। ট্রাম্পের নীতি কেমন হবে সেই বিষয়ে যাবার আগে বর্তমানে বাইডেন প্রশাসন তারা যখন মধ্যপ্রাচ্যে একটা শান্তি প্রচেষ্টার কথা বলছেন, তখনই আবার ইসরায়েলকে $68 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হচ্ছে, অস্ত্র বিক্রি হচ্ছে এরকম দেখছি, মানে অস্ত্র বিক্রি চালুই রেখেছেন। কি বার্তা আসলে বাইডেন প্রশাসন এই সময়টাতে কি করতে চান, আর ট্রাম্পের নীতি কেমন হবে? ইসরায়েলকে প্রসঙ্গে বাইডেন এবং ট্রাম্পের নীতির মধ্যে কোনো মৌলিক পার্থক্য থাকবে না, তাদের মূল নীতিটা একই থাকবে, বরং ট্রাম্পকে আমরা দেখবো আরো জোরালোভাবে ইসরায়েলের পক্ষ নিতে। অন্যান্য অঞ্চলে বিশ্বে ট্রাম্পের নীতিমালা থেকে বাইডেনের নীতিমালা থেকে ট্রাম্পের নীতিমালার পার্থক্য আমরা দেখতে পারবো, যারা আসার ক্ষেত্রে বা ইত্যাদি ক্ষেত্রে। কিন্তু ইরান এবং ইসরায়েলের প্রশ্নে এবং যে হেজবুল্লাহ ইত্যাদি ক্ষেত্রে জো বাইডেনের যে প্রশাসন বা সরকার যে নীতি নিয়ে এসছিল, ডোনাল্ড ট্রাম্পও সেই নীতি ধারাবাহিকতাই অনুসরণ করবেন এবং সেখান থেকে সরে যাবার কোনো সম্ভাবনা নাই, বরং আরো জোরালোভাবে উনি সেই অবস্থানটা নেবেন। আমাদেরকে মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উনার ভাষায় আর কি যাদেরকে উনারা মূল এনিমি হিসেবে চিহ্নিত করেন তার মধ্যে একটা হচ্ছে ইরান। সুতরাং ইরানের ক্ষেত্রে আমরা দেখব ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত শক্ত একটা অবস্থান নিতে, এবং আগামী 4টি বছর ইরানকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে শক্ত অবস্থান, সেই শক্ত অবস্থানের একটা কাউন্টার পলিসি নিয়ে কিন্তু তাকে বিভিন্ন পলিসি নির্ধারণ করতে হবে মধ্যপ্রাচ্যে। এবং ট্রাম্প ক্ষমতা আসা মানে হচ্ছে ইরানের জন্য একটি আরো বড় ধরনের একটি সামরিক রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করা ইরান এবং অপরদিকে গণচীনের ক্ষেত্রে। তো এইটি হবে আগামী দিনে, যদিও ইরান কোনো অবস্থাতেই যুদ্ধে জড়িয়ে পড়ুক এটি ইরানের পররাষ্ট্রনীতির লক্ষ্য নয়, ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে এটি সংশ্লিষ্ট নয়। ইরান সর্বতোভাবে চেষ্টা করবে যুদ্ধ অবস্থা এড়িয়ে যেতে, আর যতক্ষণ না তার ঘাড়ে যুদ্ধটা এসে পড়ে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসা মানে হচ্ছে ইরানের জন্য একটা বড় চাপ তৈরি করা। আর আপনি যেটি বললেন যে $68 কেন দিল, 80 কোটি ডলারের অস্ত্র, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের, আমরা আগেও বিভিন্ন সময় আলোচনা করেছি যে পররাষ্ট্র নীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান যে ইসরায়েলকে বিশ্বে টিকিয়ে রাখতে হবে এবং একটি শক্তিশালী অবস্থান ইসরায়েলকে রাখতে হবে। এবং তা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যা যা করা দরকার, আপনি দেখবেন যে গত 14 মাসে মার্কিন যুক্তরাষ্ট্র কি বিপুল পরিমাণ শুধু সামরিক এবং অর্থনৈতিক সাহায্যই দেয়নি, বিভিন্ন রকম আপনার যে টেকনোলজিক্যাল সাপোর্ট, এই যে গাজার বিরুদ্ধে, ছোট্ট একটা গাজা, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি সেই ডিটেলসে যাচ্ছি না, কি পরিমাণ টেকনোলজিক্যাল সাপোর্ট তারা ইসরায়েলকে দিয়েছে। সুতরাং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির একটা কমিটমেন্ট। সেই জায়গা থেকে আপনি ডেমোক্রেটিক বলেন বা রিপাবলিকান বলেন, কেউ সেখান থেকে তারা বিচ্যুত হবে না। এবং সেটা কেন, সেটা দীর্ঘ আলোচনা। সুতরাং যে ধারাবাহিকতা আমরা দেখে এসেছি জো বাইডেনের সময়, সে ধারাবাহিকতায় আমরা দেখবো ডোনাল্ড ট্রাম্পের আমলও, এবং সেটা আরো শক্ত এবং জোরালোভাবে। জি, আরো শক্ত এবং জোরালোভাবে হবে বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের নীতি। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনি আসলে কি মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের নীতি কেমন হবে যদি বাইডেন প্রশাসনের এই সময়টুকুর মধ্যে, এই সময়টায় বাইডেন প্রশাসনের ভূমিকা কেমন হবে, সেই বিশ্লেষণটার সাথে সাথে ওই ডোনাল্ড ট্রাম্পের নীতিটা অবশ্যই শুনতে চাইবো। কারণ ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় একটা সময় বলেছিলেন যে ইরানের বিরুদ্ধে ইরানের পারমাণবিক বা পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ফেলা উচিত, পরে কি হবে সেটি পরে দেখা যাবে, এরকম একটা বার্তা তার প্রচারণার সময় ছিল। কি মনে করছেন, নীতি কি একই রকম থাকবে যেমনটি বাইডেন প্রশাসনের, নাকি আরো আসলে অবনতি হবে, আরো ক্ষতিকর হবে? কি আপনার বার্তা? এখানে সাইদ ইফতেখার সাহেব যে কথাগুলো বললেন, আমি তার সাথে প্রায় পুরোপুরি একমত যে
ইরানের জন্য ডোনাল্ড ট্রাম্প আরো বেশি বিপজ্জনক প্রমাণিত হতে পারেন। বাইডেন বরং ইসরায়েলকে নানাভাবে বলছে যে ইরানের কি বলে বন্দরগুলোতে আক্রমণ করো না, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করো না। কিন্তু আপনি তো বললেন যে এই ইলেকশন ক্যাম্পেইনের সময় ডোনাল্ড ট্রাম্প এইরকম একটা উচ্চারণ করেছিল যে ইসরায়েলকে বলছিল তোমরা ওদের পারমাণবিক ইয়েগুলো সব উড়াই দাও। তো এই ধরনের কথাবার্তা বলা এবং তার যে আগের রেকর্ড আছে, আগের বার যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন তখনও তিনি কিন্তু ইরানের ব্যাপারে একটা কট্টরপন্থা অবলম্বন করেছিলেন। সেই জন্য যেটা সাইদ ইফতিকার সাহেব যেটা বললেন যে তার দুটো দেশকে তিনি শত্রু হিসেবে চিহ্নিত করেছেন, আগেও করেছিলেন এবারও, সেটা হচ্ছে চীন আর ইরান। ইরানকে হলো যুদ্ধের টার্গেট হিসেবে ধরছেন, যে ইসরায়েলকে দিয়ে ইরানকে যতটা পারা যায় কঠিন অবস্থায় ফেলা। চীনের সাথে ঠিক যুদ্ধে জড়াতে চাচ্ছেন না, চাবেন না তিনি চীনের সাথে জড়াবেন বাণিজ্য যুদ্ধে, যেটা আগের বারও করেছিলেন, ট্যারিফ বাড়িয়ে দেওয়া বিভিন্ন চীনা দ্রব্যের ব্যাপারে। তো সেই সব সম্ভাবনা আছে। তবে এবারে আগের বার তো চীনারা কিছুটা সারপ্রাইজড হয়েছিল এই ব্যাপারে, এবারে তারা কিছুটা প্রস্তুত আছে, দেখা যায় তারা কিভাবে সেটা ইয়ে করবে। কিন্তু এইখানে একটি জিনিস খুব আমার কাছে ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে বাইডেন প্রশাসন এই শেষ কয়েকদিনে এসে তারা ইয়েতে যুদ্ধ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কি বলে ইউক্রেনে তারা নতুন অস্ত্র বিক্রি করার চেষ্টা করছে, তাদেরকে পারমিশন দিচ্ছে যাতে তাদের যেসব অস্ত্র সেগুলো রাশিয়ার অভ্যন্তরে মারতে পারে। তো সেখানে তারা সে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে ফেলার একটা ব্যবস্থা করে ফেলছে মনে হয়, অনেকেই অনেক কিছু বলছেন এই ব্যাপারে। কিন্তু একটা বড় বিপজ্জনক একটা ঝুঁকি নিচ্ছে তারা। কিন্তু সেই তুলনায় তারা ইসরায়েলে বা মধ্যপ্রাচ্যে চেষ্টা করছে যাতে যুদ্ধটা ছড়িয়ে না পড়ে। এটার একটা কারণ আছে অন্যভাবে, যে যদিও তারা ইসরায়েল, দুটো জিনিস, একটা হলো যে ছড়িয়ে পড়লে ইসরায়েল বিপদে পড়তে পারে, ইসরায়েলকে তখন রক্ষা করা মুশকিল হতে পারে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো পুরো মধ্যপ্রাচ্য জুড়েই তো মার্কিন যুক্তরাষ্ট্রের নানান রকমের স্বার্থ কাজ করছে, বিভিন্ন দেশের সাথে বিভিন্ন রকমের পরস্পর বিরোধী সম্পর্ক তার রয়েছে। তো সেই কারণে সেই সম্পর্কগুলো পুরোপুরি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য সেখানে এক ধরনের কি বলা যায় সংযম দেখানোর চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যাতে ইসরায়েল একেবারে পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে না দেয়। সেটার কারণেও লেবাননের যুদ্ধ বন্ধ করার ব্যাপারে তাদের উপর চাপ ছিল। আর সত্যি সত্যি যেটা আমরা তিনজনই একই কথা বলেছি, যে তারা বিপদে ছিল। ইসরায়েল লেবাননের যুদ্ধে জড়িয়ে পড়ে বিপদে ছিল, তারা ভালো করছিল না, বারবার বড় রকমের ক্ষতির সম্মুখীন হচ্ছিল। যেটা আরেকজন বললেন যে ইরান থেকে যে আমাদের বন্ধু বলছিলেন, তিনি বলছিলেন যে ওরা অর্থনৈতিক বড় বিপদে পড়ে গেছিল। তো সেখান থেকে সেই সবগুলো কমিয়ে আনার জন্য তারা এখান থেকে যুদ্ধবিরতি করে তারা এখন গাজা এবং ফিলিস্তিনের উপরে বেশি কনসেন্ট্রেট করবে তাদের যুদ্ধ প্রচেষ্টাগুলোতে। তো সেই জিনিসটা যেটা আপনিও আগেও বলেছেন যে এটা গাজাবাসীর জন্য বা ফিলিস্তিনিদের জন্য একেবারেই ভালো সংবাদ নয়, আগেও কখনো ভালো সংবাদ ছিল না এটা, বরং তাদের উপরে আরো বিপদ বেড়ে যাবে, এই সম্ভাবনা তো আমরা দেখতেই পাচ্ছি। জি, আমি একটা বিরতিতে যাব, বিরতির পরে আসলেই তাহলে মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা কি আসলে নাই? আপনারা যে নেতানিয়াহুর কথা বলছিলেন, নেতানিয়াহু যতদিন থাকবে ততদিন আসলে এই লক্ষণ খুব না, নেতানিয়াহু আর কতদিন, মানে সেই বিষয়টাও একটু শুনতে চাইবো। একটা বিরতির পরে ফিরছি দুরালাপে। বিরতির পর ফিরে এলাম দুরালাপে। আমি যেই প্রশ্নটি এবার করতে চাইছিলাম যে আসলে মধ্যপ্রাচ্যের শান্তির বার্তা আসবে কিনা, জনাব মুন্সি ফয়েজ আহমেদ আপনার কাছ থেকে শুনি। শান্তির বার্তা যাওয়ার আগে একটু সঙ্গে কথা বলছিলাম, আপনার কাছ থেকে একটু শুনি যে ইসরায়েলকে পাল্টা জবাব দেবে ইরান এবং সেটি ভয়াবহ পরিকল্পনাতে জবাব দেবে ইরান, এরকম একটা বার্তা ইরান দিয়েছে। আবার ইরানের দিকে মনোযোগ বাড়ানোর কথা বলছে ইসরায়েল। নতুন কোনো আরো একটা সংঘাত বা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরির কোনো আশঙ্কা দেখেন কিনা? আমি বলছিলাম যে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে কিনা এই প্রসঙ্গে কথা বলবো, নাকি আরো অশান্তি নতুন করে আরো আশঙ্কা আছে? মানে বাইডেন সরকার চাচ্ছিল যে যাতে এখানে যুদ্ধটা ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে, এবং সেই জন্য তারা ইসরায়েলের উপরে নানা রকম চাপ প্রয়োগ করছিল যে তারা যাতে ইরানের সব গুরুত্বপূর্ণ উপস্থাপনাগুলোতে আক্রমণ না করে, এবং সেটা মোটামুটি মেনে চলছিল ইসরায়েল। কিন্তু যেটা আমরা বলছিলাম যে অন্যান্য বক্তারাও বলছিলেন যে ট্রাম্প কিন্তু ইরানকে অন্য চোখে দেখে, এবং ট্রাম্প ইতিমধ্যে বলেছে, আপনার বক্তব্যেও সেটা উঠে এসছে, যে ট্রাম্প বলেছে ওদের আণবিক অস্ত্র
নিউক্লিয়ার স্থাপনাগুলোকে শেষ করে দাও, ওগুলোকে আক্রমণ করো, এরকম কথা বলছিলেন তিনি তার ক্যাম্পেইনের সময়। সুতরাং তাকে বিশ্বাস করা যায় না, ওনার পক্ষে এগুলো করা সম্ভব যে উনি এরকম যুদ্ধের, মিডল ইস্টের যে যুদ্ধ সেখানে উনি কিন্তু ঠিক অতটা সহনশীল হবেন বলে বা ধৈর্যশীল হবেন বলে মনে হয় না। উনি হয়তো বা এখানে যুদ্ধ বাড়ানোর ব্যাপারে, যুদ্ধ ছড়িয়ে পড়ুক এ ব্যাপারে খুব বেশি অস্বস্তি বোধ করবেন না, বিশেষ করে ইরানকে যদি টার্গেট করা হয়। এবং সেই কারণে ইরানের যে প্রস্তুতি আছে, সেই তো ইরানের নিশ্চয়ই প্রস্তুতি আছে, কিন্তু আমরা চাচ্ছি, আমরা বাইরে যারা আছি আমরা মনে করি যুদ্ধ না ছড়াক, কিন্তু যুদ্ধ ছড়ানোর সম্ভাবনা পুরোপুরি। এবং বিশেষ করে যে দুই পক্ষই হুঁশিয়ারি দিচ্ছে, হুমকি দিচ্ছে, আবার সেখানে যদি ডোনাল্ড ট্রাম্প এসে তার একটুখানি ইয়ে যোগ করেন, যে ইরানের ব্যাপারে তার যে বিরূপ ভাবনা সেটাকে যদি যোগ করেন, তাহলে যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে বলে আমি মনে করি। জি, জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর সাইদ ইফতেখার, আপনার কাছ থেকেও একটু শুনবো। যেটি বলছিলাম যে নেতানিয়াহু আর কতদিন থাকতে পারবেন? নিজ দেশেও নানান রকম রোষানলের মধ্যে আছেন তিনি, এই বিষয়টা আমরা জানি। তিনি আর কতদিন থাকবেন? মধ্যপ্রাচ্যে কি শান্তির আভাস আছে, নাকি আসলে যে বিষয়টি আমি মুন্সি ফয়েজ আহমেদ বিশ্লেষণ করছিলেন, আরো আশঙ্কা সামনে? আচ্ছা, এই বিষয়টি নিয়ে আলোচনা করবার আগে একটু অফ দ্য টপিক হলো, মুন্সি ফয়েজ আহমেদ যে আলোচনাটা করছিলেন যে ইউক্রেন রাশিয়ার ব্যাপারটা, এটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে এই দুটো পলিসি আমরা কিন্তু কানেক্ট করতে পারি। ডেমোক্রেটিক পার্টির আজকে তাদের যে অবস্থান ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ক্ষেত্রে, এটা বুঝতে হলে আমাদের একটা জিনিস বোঝা উচিত যে ডেমোক্রেটিক পার্টি মনে করে যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন রাশিয়ার একজন ভালো মিত্র, অ্যাটলিস্ট এই ল্যাঙ্গুয়েজটা যদি ব্যবহার করি, যদিও তারা আরও অনেকভাবে সেটাকে তারা বিশেষণ দিয়ে ওনাকে চিহ্নিত করেন। তো ওনারা মনে করছেন যে আজকে যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসে, সেটা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে একটা অ্যাডভান্টেজ দেবে এবং গ্লোবাল পলিটিক্সে রাশিয়াকে একটা অ্যাডভান্টেজ দেবে। সুতরাং সেই জায়গাটা থেকে আপনার বাইডেন প্রশাসন মনে করছে যে ইউক্রেনকে এই যে বিভিন্ন যে অনুমতি দিচ্ছে, যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার ইত্যাদি করে রাশিয়ার বিরুদ্ধে যত শক্তিশালী অবস্থান ইউক্রেনকে নেওয়া যায়, সেটা রাশিয়াকে যত বেশি ড্যামেজ করা যায় এবং যুদ্ধটা যত বেশি ছড়ানো যায় সেই জায়গায়, সেটা ডোনাল্ড ট্রাম্পের যে পরবর্তী প্রশাসন, সে প্রশাসনের জন্য বিষয়টাকে আরো কমপ্লিকেটেড করে দেওয়া। এটা হচ্ছে নাম্বার 1 পলিসি। নাম্বার 2 পলিসি তারা মনে করছে, থ্যাংক ইউ, নাম্বার 2 পলিসি তারা মনে করছে যে ইউক্রেনে যদি রাশিয়া জয়লাভ করে এবং নেটোর পরাজিত হয়, সেটা আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটোর ফরেন পলিসি এবং বিশ্বব্যাপী যে তাদের যে গ্লোবাল ইনফ্লুয়েন্স, সেটার উপর একটা মারাত্মক প্রভাব তৈরি করবে। এবং তারা মনে করে কোনো অবস্থাতে ইউক্রেনে পরাজিত হওয়া যাবে না। ইউক্রেনে পরাজিত হওয়ার জন্য কোনো বিকল্প মানে এটা হতেই পারে না। তাকে অবশ্যই হয় স্ট্যাটাস কো বজায় রাখতে হবে অথবা যুদ্ধে জয়লাভ করতে হবে। সুতরাং এটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির পলিসি, এবং তারা এই জায়গাটা ভয় পাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে আপনার পাশা যদি উল্টে যায় এবং ইউক্রেনে যদি পরাজয় হয়, তাহলে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গ্লোবাল যে ইনফ্লুয়েন্স, তার উপর কি প্রভাব পড়বে। আবার এগুলোর ধারাবাহিকতায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু জো বাইডেনের প্রশাসন কিন্তু আরেকটি উদ্যোগ নিয়েছে। তারা যে গত কয়েক বছরে $কয়েকশো বিলিয়ন যে লোন দিয়েছে ইউক্রেনে, সেটা মাফ করে দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু তারা শুরু করেছে। সেটা সফল হবে কিনা সেটা দেখা যাবে। সুতরাং এখানে কিন্তু একটি পার্থক্য রয়েছে। আর অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের নীতি হচ্ছে যে ইউক্রেনের যুদ্ধ যত দ্রুত বন্ধ করে দেওয়া যায়। ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেওয়া মানে হচ্ছে বাইডেনের ভাষায় যে রাশিয়াকে বিশ্বে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে আসা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা মনে করেন না। ডোনাল্ড ট্রাম্প মনে করেন রাশিয়া আমেরিকার মধ্যে একটা ভালো সম্পর্ক স্থাপন করা উচিত এবং গণচীন এবং ইরানের বিরুদ্ধে শক্তিশালী একটা অবস্থান নেওয়া উচিত, এবং সেখানে একটা শক্তিশালী একটা অবস্থান নিলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসি অবজেক্টিভ সেটা সফল হবে। সুতরাং ফরেন পলিসি যে অবজেক্টিভস, সেখানে আমরা ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি টোটাল বিপরীতমুখী অবস্থান দেখি। এখন আমি আসি আপনার প্রশ্নে যে এটার মানে কনসিকুয়েন্স ইসরায়েলে কি দাঁড়াচ্ছে। আপনি একটা প্রশ্ন করেছেন নেতানিয়াহু আর কতদিন। সবকিছুর উপরে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে ইসরায়েলের যে অভ্যন্তরীণ রাজনীতি, তাদের মধ্যে এটি কিন্তু আবার গণতান্ত্রিক। সে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেখানে কিন্তু ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু একটিও অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার কিন্তু ইসরায়েলের ক্ষমতা আসেনি। তাদের মধ্যে আর কি উইদিন তাদের, যদিও সেই গণতন্ত্র সেখানে আপনার প্যালেস্টাইনকে তার বাইরে রাখা ইত্যাদি, সেটা আদৌ কত গণতান্ত্রিক সেই প্রশ্নগুলি সেখানে রয়েছে। এবং একজন মার্কিন তাত্ত্বিক, আমি এই মুহূর্তে নামটা মনে নেই, উনি ইসরায়েলের যে বর্তমান রেজিম তাকে অ্যাপার্থাইড বা বর্ণবাদী রেজিম বলছেন, এবং সেই বর্ণবাদের মধ্যে দিয়ে কতটুকু গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব সে প্রশ্নগুলি তুলেছেন।
কিন্তু ইহুদি যে জনগোষ্ঠী তাদের মধ্যে যে নেতা নির্বাচনের যে প্রক্রিয়া সেটা কিন্তু গণতান্ত্রিক উপায়, অর্থাৎ কোন ইহুদি নেতা কিন্তু জোরপূর্বক, যেটা আমাদের বাংলাদেশে আমরা দেখেছি আর কি, জোরপূর্বক ক্ষমতায় থেকে যাওয়া এই প্রবণতা কিন্তু তাদের মধ্যে নেই। ফলে আপনার প্রশ্নের উত্তরটি হচ্ছে যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইহুদি জনগোষ্ঠী যে রায়টি দিবে, যদিও 30% জনগোষ্ঠী ইসরায়েলের আপনার ইহুদি জনগোষ্ঠী নয়, আরব এবং অন্যান্য জনগোষ্ঠী রয়েছে এবং মুসলমান জনগোষ্ঠী রয়েছে, অর্থাৎ শতভাগ ইসরায়েলি নাগরিকের ভোটাধিকার রয়েছে। তারা যখন যদি আগামী নির্বাচনে নেতানিয়াহুকে ভোট না দেয় তাহলে তিনি আপনার এই পদে আসতে পারবেন না, যদি ভোট দেয় তাহলে তিনি আবার সেই পদে আসীন হবেন। এবং উনার সামনে আমরা একটু আগে আলোচনা এসেছে যে অনেকগুলি মামলা রয়েছে, দুর্নীতি থেকে শুরু করে নানাবিধ মামলা। উনি ভয় পাচ্ছেন উনি যদি আগামী নির্বাচনে ক্ষমতাচ্যুত হন তাহলে নানাবিধ মামলার মুখোমুখি হতে হবে এবং দীর্ঘ সময় ওনাকে জেলে থাকতে হতে পারে। সুতরাং উনি, আমরা দেখা গেছে যে এই সমস্ত রেজিমগুলো যখন আপনার সংকটে পড়ে তখন যুদ্ধের মাধ্যমে কিন্তু টিকে থাকার একটা চেষ্টা করে, একটা সস্তা পপুলারিটি, একটা সস্তার জাতীয়তাবাদী চেতনা তৈরি করে, যেটা আপনার নেতানিয়াহু তৈরি করেছেন ইসরায়েলে, এবং সেটার উপর ভিত্তি করে উনি টিকে থাকতে চাচ্ছেন। তবে এইটা আগামী নির্বাচনে কার্যকরী হবে কিনা এটা একটা প্রশ্নবোধক, কারণ বিপুল সংখ্যক ইসরায়েলের জনগোষ্ঠী কিন্তু নেতানিয়াহুর এই নীতির বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়ে গেছে অলরেডি। কারণ বিপুল সংখ্যক, হ্যাঁ সেটি গাজার সঙ্গে তুলনীয় নয় বা আপনার লেবাননের সঙ্গে তুলনীয় নয়, কিন্তু তারপরও কিন্তু বিপুল সংখ্যক ইসরায়েলি জনগোষ্ঠী আপনাকে নানাভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত বা এফেক্টেড হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন, যেটা কিন্তু অতীতে দেখা যায়। ডক্টর সাইদ ইফতেখার, ধন্যবাদ। আপনি এই জায়গা থেকে আমি একটু গাজী আব্দুর রশিদকেও একটু শুনতে চাই যে আপনার বিশ্লেষণ কি নেতানিয়াহু আর কতদিন মধ্যপ্রাচ্যের শান্তি, সেটা কি প্রত্যাশাটা কি দুরাশা? ধন্যবাদ শারমিন আপনাকে। খুব চমৎকার বিষয় যে শান্তির বার্তা কতটুকু আছে মধ্যপ্রাচ্যে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে যে পরিস্থিতি বা যে পর্যায়ে রয়েছে সেখানে শান্তির তেমন কোনো আবহাওয়া তৈরি হয়নি, এবং অদূর ভবিষ্যতেও যে সেটি আছে সেটা আমি মনে করি। কারণটা বলি, কারণটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ আবারও চলে আসবে, আমেরিকার প্রসঙ্গ। কারণ আমেরিকার এই মধ্যপ্রাচ্য অঞ্চলে, পশ্চিম এশিয়া অঞ্চলে তাদের নানামুখী স্বার্থ রয়েছে। আছে অর্থনৈতিক, যেগুলো অস্ত্র বিক্রির কথা বলছেন, আছে তেল, আছে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা, মোড়লগিরি করা। এই কথাগুলো খুব সুস্পষ্ট, সবাই আমরা জানি। কারণ পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি সংঘাত মুক্ত তখনই হতে পারে যখনই আমেরিকার প্রভাব মুক্ত হবে, সেটি সম্ভব নয়। এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে আরো ভয়ানক এই অঞ্চলের জন্য সেটা অবধারিত। ফলে তাদের এই স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে, এই ধরনের কোনো কাজ তারা করবে না, তারা আরো এগিয়ে আসবে। হ্যাঁ, নেতানিয়াহু কিন্তু আর বেশি দিন টিকবে না আমার দৃষ্টিতে, এই জন্য যে তার অভ্যন্তরীণ সংকট রয়েছে। হামাসের সাথে যুদ্ধে, অর্থাৎ গাজায় সে যে সর্বাত্মক যুদ্ধ শুরু করলো, আজকে প্রায় 14 মাস হয়ে গেছে। 14 মাসে তার হোস্টেজদেরকে কি ফেরত নিতে পেরেছে? হামাসকে কতটা নিশ্চিহ্ন করতে পেরেছে? সেখানে গণহত্যা চালিয়েছে বর্বরোচিত ভাবে, যেগুলি এই একবিংশ শতাব্দীতে মানুষ আশা করে না, প্রত্যাশা করে, সেটি প্রকাশ্যে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে। আমাকে আজকের মতো শেষ করতে হবে। প্রত্যাশা রাখতে চাই, নিশ্চয়ই আমরা প্রত্যাশা রাখতে চাই অন্তত পক্ষে যে মধ্যপ্রাচ্যের শান্তি ফিরুক। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায়।